This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড ইভিনিং TV9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি বেঙ্গল ব্রেকিং। লিমা রয়েছে আপনাদের সঙ্গে আর আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই লিমা, যে খবর আমরা চোখ রাখবো, হাওড়ায় একটা হাড়হিম করা ঘটনা। সেখানে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। কাকে গুলি করা হয়েছে? তৃণমূল পঞ্চায়েত প্রধানকে। একটা নয়, পরপর গুলি করা হয়েছে। হাওড়ায় রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। ওই তৃণমূল নেতার যিনি সঙ্গী ছিলেন তিনিও গুলিবিদ্ধ। মানে গুলিটা শুধু একজনকে করা হয়নি, ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করা হয়েছে। আর এটা ঘটেছে ভিড়ে ঠাসা একটা রাস্তাতে, যেখানে অনেকে সেখানে উপস্থিত ছিলেন। মানে বুঝতেই পারছেন, ভয় ডরহির একটা হামলা এটা। নিশ্চিন্তে গুলি চালিয়ে যারা আততায়ী, যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা সেখান থেকে গা ঢাকা দিয়েছে, পালিয়ে গিয়েছে। ওই গুলিবিদ্ধ নেতা এই মুহূর্তে এসএসকেএমে তিনি ভর্তি রয়েছেন। সিন্ডিকেট বিবাদ নাকি এর মধ্যে রাজনৈতিক অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু হাওড়ার এই ঘটনায় এরভাবে একেবারে প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নেতাকে, তার সঙ্গীকে গুলি করে চলে যাওয়ার ঘটনায় কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। রাস্তার ধারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আততায়ী, শিকারের জন্য কয়েক মুহূর্তের অপেক্ষা। তৃণমূল নেতা মোটর বাইকে উঠতেই তার একদম কাছে গিয়ে ট্রিগারের চাপ। লুটিয়ে পড়া অবস্থাতেই লড়াইয়ের চেষ্টা করছিলেন পঞ্চায়েত প্রধান। পরপর ৬টি গুলির সামনে টিকল না প্রতিরোধ। ব্যস্ত রাস্তা, এক গাদা লোক, তার সামনেই বুলেটে ঝাঁঝরা হয়ে গেলেন হাওড়ার বালির দাপুটে তৃণমূল নেতা। মৃত্যুর সঙ্গে লড়ছেন। বালির সাবইপাড়া বসুকাটি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। কোমরে ও কাঁধে গুলি লেগেছে তার। যার বাইকে উঠেছিলেন সেই অসিত রানার গুলি লাগলেও বিপদ কেটেছে। বেরিয়ে দেখি ও ছটপট করছে, পাঁচখানা গুলি চালিয়ে দুষ্কৃতী গুলির মধ্যে গলিতে ঢুকে। আমি আর আমার একটা বন্ধু আছে, গিয়ে গাড়িটাকে বার করতে গেছি, গাড়িটা ঘুরিয়ে এসে দেখি যে ততক্ষণে গুলি মেরে দিয়েছে। কিন্তু কি কারণে গুলি চললো বালিতে? কেনই বা তৃণমূল নেতাকে গুলি করলো বাসু চৌধুরী? এখানেই উঠে আসছে একটাই ব্যবসা, এটাই এই ইট বলা বালিগুলো। 2023-এ সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান হন দেবব্রত। তার আগে থেকেই তার ছিল ইমারতি সামগ্রীর ব্যবসা। গুলি চালানোয় অভিযুক্ত বাসু সম্প্রতি প্রমোটিং ব্যবসা শুরু করেন। অভিযোগ, এলাকায় নির্মাণ কিছু করতে গেলে প্রধানের দোকান থেকেই জিনিসপত্র নেওয়ার জন্য চাপ দেওয়া হতো। এই নিয়ে বাসুর সঙ্গে বিবাদে জড়ান দেবব্রত। 2012 সালে ওই তৃণমূল নেতার উপর হামলাতেও নাম জড়িয়েছিল অভিযুক্তর। প্রধান হওয়ার পর থেকে ওনার ব্যবসাটা ফুলে ফেপে উঠেছে। যতটুকু জানতে পারা যায়, ওখানে যদি কেউ সামান্য ঘর বাড়িও করে, তার ইট বালি সিমেন্ট করতে নিতে হবে, অন্য কেউ সেখানে কাজ করতে পারবে না। গুণধর ছেলের সঙ্গে কার্যত সম্পর্কই নেই মায়ের। কবে লেগেছে? পরশুদিন। কি কাজ করে? কি করে বলে মানে আমি জানি বলে না। না। হাত বাড়ালে নিশ্চিন্দা থানা, তার থেকে কিছুটা দূরে গুলি বৃষ্টি। এলাকাবাসী ভয় কাঁটা। আতঙ্কিত, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে দিনের মানে রাত্রিবেলার, একদম লোকালিটি এলাকা। নেতাদের পেছনে শত্রুতা লেগেই আছে। এখন তো সব মুরগির মতন লোককে মেরে দিচ্ছে। সিন্ডিকেট বিবাদের পাশাপাশি অভিযুক্ত তৃণমূল যোগ নিয়ে শুরু হয়েছে চর্চা। ডোমজুড়ে তৃণমূল বিধায়কের সঙ্গে এক ফ্রেমে বাসুর ছবি ঘিরে বিতর্ক। যদিও বাসুর সঙ্গে তার যোগাযোগ নেই বলে দাবি কল্যাণ ঘোষের। সেভাবে কোনো শত্রুতাও নেই, আর আমাদের দলের মধ্যে কোনো রকম গোষ্ঠীবাজিও নেই। সেটা মেবি হতে পারে, সেটা পুলিশ তদন্ত করে বার করবে। হাওড়াতে অবৈধ নির্মাণের একটা বড় সিন্ডিকেট চলে। এই ধরনের অবৈধ বিল্ডিং এর কাজ যারা করছে, সেই কাজটা কারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। মালদা কসবার পর এবার হাওড়ায় গুলি, কোথাও খুন, কোথাও গুলিবিদ্ধ। পুলিশের নজরদারি আছে কি, নাকি সবটাই গা সওয়া হয়ে যাচ্ছে? সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবারে বিষয়টা দেখুন। চাইলে সহজেই খুন করা যেত, কিন্তু মাথায় গুলি না করে কোমরে পিঠে কেন গুলি করা হলো? বালিতে তৃণমূলের প্রধানকে গুলিকাণ্ডে অনেকগুলো বিষয় কিন্তু গুলিয়ে যাচ্ছে। আর এই ঘটনার সঙ্গে ঠিক 14 বছর আগে আপনাদের অনেকের মনে আছে তপন দত্ত খুনের ঘটনার যোগসূত্র রয়েছে কিনা, সে প্রশ্নের উত্তর খোঁজারও
চেষ্টা চলছে। তার কারণ আক্রান্ত তৃণমূল নেতা যে তপন খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন, যে কারণে প্রশ্নটা আরও দৃঢ় হচ্ছে। নিহত তপন দত্তর স্ত্রী তিনি দাবি করছেন যে ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হয়, কারণ সিবিআই তো নতুন করে তদন্ত শুরু করেছে, তাই আধমরা করে বুঝিয়ে দেওয়া হলো যে মুখ খুললে বিপদ, যে কারণে হামলা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে গুলি বৃষ্টি, কিন্তু মাথায় নয়, গুলি লাগলো কাঁধ আর কোমরে। টার্গেটের এত কাছে গিয়েও আশ্চর্যভাবে কেন মাথায় গুলি করল না হামলাকারীরা? নেপথ্যে কোন কারণ? এই নিয়ে যখন নানা বিশ্লেষণ চলছে, তখন হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বালির নিহত তৃণমূল নেতা তথা সমাজকর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা। কোনো ব্যাপার ছিল না যে জুয়েলবাড়ি বুকে মাথায় গুলি করে দাও, আপনি বুকে গুলি করে এই যে বেঁচে যেতে পারে, সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। তার মানে ওকে ভয় দেখালো যে মুখ খুলো না, মুখ খুললে তোমার ওই রকম হবে। কিন্তু কেন প্রতিমা এই প্রসঙ্গে মুখ খুললেন? 2011 সালের 6 মে গুলি করে খুন করা হয় তপন দত্তকে। পরিবেশকর্মী খুনে সিআইডির চার্জশিটে অরূপ রায়, কল্যাণ ঘোষ সহ হাওড়ার একাধিক তৃণমূল নেতার সঙ্গে নাম ছিল সাপুইপাড়ার বসুকাঠির বর্তমান প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডলের। পরে অতিরিক্ত চার্জশিটে অরূপ, কল্যাণদের মতো তার নামও বাদ পড়ে। হাওড়ায় সাপুইপাড়ায় মধ্য জয়পুরে জলাভূমি রক্ষা কমিটির প্রধান মুখ ছিলেন তপন দত্ত। পরিবেশকর্মী খুনে একের পর এক অভিযুক্তর নাম বাদ যাওয়ায় সিআইডি তদন্তে অনাস্থা জানান তপন পত্নী প্রতিমা। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হন তিনি। 2022 সালের 9 জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রতিমা দত্তের দাবি, সম্প্রতি এই মামলায় সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তার আরও দাবি, এতে ভয় পেয়ে বাবুর মুখ বন্ধ করতে হামলা হয়। বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল। আক্রান্ত তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের পাশের পঞ্চায়েত এলাকায় বাড়ি তপন দত্তর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুকুর ভরাটেও যুক্ত তৃণমূল প্রধান। স্বামীপাড়ার যত পুকুরগুলো, জলাজমিগুলো ছিল সব ভরাট হয়ে গেছে। ঘোষপাড়া এলাকায় দেখুন সমস্ত জলাজমি ভরাট করেছে, এদের নেতৃত্বেই হয়েছে। এইটুকু নিশ্চিত থাকুন যে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। তপন পত্নীর অভিযোগ নিয়ে মন্ত্রী অরূপ রায়কে একাধিকবার ফোন করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। অনেকেরই প্রশ্ন, সিবিআই তদন্তের মুখে কি পঞ্চায়েত প্রধানের মুখ খুলে ফেলার ভয় পাচ্ছিল তৃণমূল কংগ্রেস? রাঘব বোয়ালদের আড়াল করতে ভয় দেখানোর জন্যই কি হামলা? হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে নির্বাচন কমিশনের বার্তার দিকে নজর রাখতে হবে। বিএলওদের কাজে যেন কোনো রকম কোনো বাধা না আসে। তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা নির্বাচন কমিশনের। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, ঠিক কি বার্তা দেওয়া হলো? দেখো, নজিরবিহীন বলা যায়, তার কারণ এর আগে আমরা দেখেছি যে বারবার একাধিক অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু সেই অর্থে নির্বাচন কমিশন মুখ খোলেনি। এমনকি সিইও মনোজ আগরওয়ালকে নিয়েও স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ এনেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের এই 10 জন ডেলিগেশন দিল্লিতে দেখা করার পরই অনেকটা কড়া কমিশন, তারা স্পষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। 1, বিএলওদের কোনো রকম ভাবে হুমকি বা প্রভাবিত যেন না করা হয়। 2 হচ্ছে যে তাদের যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। এখানে ডেডলাইন মেনশন করে দেওয়া হয়েছে, স্বাধীন অর্থাৎ 10 তারিখ, আগামী 9 তারিখ পর্যন্ত, 9 ডিসেম্বর পর্যন্ত তাদের যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করতে না দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবে এই যখন এই ডেলিগেশন দেখা করেছে, তার পরপরই সেই বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। আবারও শেষের দিকে বলে দেওয়া হয়েছে যে কারা ভোটার, কোনোভাবেই যারা অবৈধভাবে প্রবেশ করছে এই দেশে তাদেরকে কোনোভাবেই ভোটার কার্ড দেওয়া হবে না, সেটাও আরেকবার এই ডেলিগেশনের সামনে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। এমনটাই কমিশন সূত্রে খবর। এক্ষেত্রে শ্রাবন্তী, একদম তো সময় শেষের দিকে, মানে আমরা জানি এসআইআর এর কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে, এরকম একটা সময় কেন এই বার্তা? দেখো, একাধিক অভিযোগ আসছিল। কমিশন সূত্রে যেটা খবর যে 90% 80% পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল কমিশন। কমিশনের যুক্তি ছিল যে যাতে কাজটা প্রথমত ভালোভাবে হয়, কোন রকম প্রেশার, যে প্রেশারটা ছিল সেটা যেন না থাকে।
বিএলওরা যখন বিভিন্ন জেলায় তাদের কাজ ভালোভাবে করতে পেরেছে। আমি আসছি তৃণমূল কিভাবে দেখছে এই বার্তাকে সেটাও জানার চেষ্টা করব। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বার্তা এসেছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 9 ডিসেম্বরের আগে বিএলওদের কাজে যেন কোনো রকম কোনো বাধা না আসে, স্বাধীনভাবে যেন কাজ করতে দেওয়া হয় বিএলওদের। কি বলবেন আপনি? আমরা তো চাই যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করুক। ওনারা যে বার্তা দিচ্ছেন সেই বার্তা তো বিজেপির বার্তা। আমাদের যে টিম গেছিল তারা যে প্রশ্নগুলো 5টা প্রশ্ন করেছিল তার একটার উত্তর দেন। বিএলওদের উপরে অত্যাবশ্যকীয় চাপ যে তৈরি করেছেন সেই চাপ অসম্ভব চাপ, সেই চাপ তৈরি করার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু কোনো চাপ দিচ্ছে না বিএলওদের, আমরা সাহায্য করছি যাতে তারা তাদের কাজ করতে পারেন, আমরা কোনোভাবেই চাপ দিচ্ছি না। এইভাবে বলে এটা বিজেপির সুর মেলাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, এটা দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইব তৃণমূলের যে প্রতিনিধি দল সেই দলকে এই বার্তা দেওয়া হয়েছে। তবে এরই মাঝে আমাদের দর্শকদের জানিয়ে রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবর আসছে এই মুহূর্তে। ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি নির্বাচন কমিশনের তরফে। আরও একবার বলছি, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে বিএলওদের ওপর যেন কোনো রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে। এই চিঠিতে ঠিক কি কি বলা হয়েছে আর আমাদের প্রতিনিধি শ্রাবন্তী জানাবেন। শ্রাবন্তী, দেখো পরিষ্কারভাবে এই নির্দেশ কেন ডিজিপিকে দেওয়া হলো সেটার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা মূলত থাকে রাজ্য সরকারের উপরে, সেটাই নির্বাচন কমিশন করেছে। কারণ সাধারণভাবে নির্বাচনের সময় যেমন সমস্ত দিকটা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, এসআইআরও অনেকটা সেই ধরনের প্রক্রিয়া যেখানে কিন্তু তারা ঊর্ধ্বে নন, এই সমস্ত অফিসাররা ঊর্ধ্বে নন এবং জাতীয় নির্বাচন কমিশন যখন কোনো নির্দেশ দেয় সেই নির্দেশটা মানতে হবে। ঠিক সেই কারণেই বিএলওদের উপরে যাতে চাপ সৃষ্টি না করা যায়, না করা হয়, সেটা দেখার দায়িত্ব, সেটা এনশিওর করা, তাদের যাবতীয় নিরাপত্তা খতিয়ে দেখার দায়িত্ব কিন্তু পুলিশের উপরে পড়ে। তার জন্যই এই চিঠি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বেশ শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। ব্যাক টু ব্যাক দুটো বড় খবর এই মুহূর্তে এসছে। একদিকে তৃণমূলের প্রতিনিধি দল, তাদেরকে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আবার এই চিঠি অর্থাৎ ডিজিপি এবং পুলিশ কমিশনারের চিঠি, তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে কি বলা হয়েছে? বিএলওদের ওপর যেন কোনো রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে সেই বিষয়টি দেখার। আমরা বারবার যে বিষয়টি বলার চেষ্টা করছি, যেটা আমাদের প্রতিনিধি শ্রাবন্তীও বলছিল একটু আগে। দেখুন, ইলেকশন কমিশনের তরফ থেকে এই দুটো চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে তৃণমূলের প্রতিনিধি দল, তাদেরকে বলা হয়েছে বিএলওদের স্বাধীনভাবে কাজ করার, আর ইতিমধ্যে চিঠি। তবে জানিয়ে রাখি এই মুহূর্তে আরো একটা খবর আসছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, বাংলায় এসআইআর নিয়ে আরো কড়া জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। শ্রাবন্তীর কাছে এই বিষয়ে আর কি তথ্য আমি জানবো? শ্রাবন্তী। লিমা, স্পেশাল অবজারভার সাধারণভাবে আমরা দেখেছি নির্বাচনের সময় সবসময় এসে থাকেন। আজকে দেখা যাচ্ছে সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার হিসেবে আসছেন, রাজ্যে আসছেন এবং তার অধীনে বিভিন্ন জেলার কথা উল্লেখ করা হয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, পুরুলিয়া, নদিয়া এবং হুগলি। প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা করে একজন আইএএস পদমর্যাদার অফিসাররা থাকবেন। এই সমস্ত অফিসারদের নিয়ন্ত্রণ করবেন সুব্রত গুপ্ত। তার অধীনে এই সমস্ত স্পেশাল অবজারভাররা বিভিন্ন জেলায় কাজ করবেন। খুব তাৎপর্যপূর্ণ এখানেই লিমা, কারণ আজকের এই তৃণমূল কংগ্রেসের এই ডেলিগেশন গেছিল, তারা দেখা করেছিল, তারা একাধিক কথা জানিয়েছিল, তাদের অভিযোগ জানিয়েছিল, কিন্তু তারপরেই এই চিঠির ছত্রে ছত্রে লেখা হয়েছে যে বাংলাকে নিয়ে তারা বিশেষভাবে ভাবছেন। আমরা যদি জেলাগুলো থেকে একটু দেখি তাহলে দেখবো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি অভিযোগ আসছে মুর্শিদাবাদ। অনুপ্রবেশকারী সংখ্যা এখানে বাড়তে পারে, এখান থেকে কোথা থেকে এত ভোটার এলেন হঠাৎ করে, এই নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ করেছেন। তার এই অভিযোগের পরবর্তী সময় এসআইআর যখন শুরু হয়েছিল সেই সময় তোমার মনে থাকবে রোজ অভিযোগ আসছে যে সমস্ত এনুমারেশন ফর্ম নেওয়া হচ্ছে সেটা কি আদতে কতখানি বৈধ থাকবে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরপরই কি তিনি নাগরিক হয়ে যাবেন? বহু রকম ভাবে এই যে জালিয়াতি করা সম্ভব রয়েছে, এরকম একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। এই সম্ভাবনার কথা খতিয়ে দেখার জন্যই এই সমস্ত অবজারভাররা আসছেন বলে মনে করা হচ্ছে। কারণ চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লিমা যে এরা কাদেরকে সাহায্য করবেন, তারা ইয়ারওদের সাহায্য করবেন। তার কারণ আমরা জানি যে বিএলওদের কাজটা হচ্ছে এনুমারেশন ফর্ম জমা দেওয়া, তাদের যাবতীয় বিষয়গুলি নিয়ে ডিজিটাইজ করা। কোথাও গিয়ে যদি তারা ভুল করে থাকেন দেখার দায়িত্ব কিন্তু ইয়ারও।
এবার ইআরওদের উপরে বসছেন এই সমস্ত স্পেশাল অবজারভাররা, এবং এরা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে ভুক্ত যিনি স্পেশাল অফিসার হয়ে আসছেন, অবজারভার হয়ে আসছেন, তিনি তাদের সাহায্য করবেন। একেবারে শ্রাবন্তী, এই মুহূর্তে বড় খবর, ব্যাক টু ব্যাক তিনটে বড় খবর ব্রেক করলো টিভি9 বাংলার, নজর রয়েছে আমাদের। আর এই রাজ্যে এসআইআর আবহে কি হয় এমন একটা পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত 27,71,000 ভোটারের খোঁজ নেই। কমিশনের হিসাব বলছে যে এর মধ্যে মৃত ভোটার 15,53,000, আর খুঁজে পাওয়া যায়নি 2,61,000 ভোটারকে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 8,88,000। এছাড়াও ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা 58,164। খসড়ায় নয়, এই নামগুলোর তালিকা, আলাদা আলাদা তালিকা বের করবে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 6,73,00,000 এনুমারেশন ফর্ম, সেগুলো ডিজিটাইজড হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত 27,71,000 ভোটারের খোঁজ নেই। কমিশনের হিসেব বলছে এর মধ্যে 15,53,000 ভোটার মৃত ভোটার, খুঁজে পাওয়া যায়নি 2,61,000 ভোটারকে। এই এসআইআর আবহে এই মুহূর্তে একটার পর এক ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সবার আগে যে খবরে চোখ রাখবো সেটা হচ্ছে বিএলওদের কাজে যেন কোনো রকম বাধা না আসে। তৃণমূল প্রতিনিধি দলকে সরাসরি এই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, এমনটা সূত্রের খবর। এখনো পর্যন্ত 9 ডিসেম্বর পর্যন্ত যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন বুথ লেভেল অফিসাররা। তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দলকে এই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে, কারণ বারবার অনেক রকম অভিযোগ আসছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই বিষয়টা সামনে আসছে। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, লিমা। এই মুহূর্তে আরো একটা খবর আসছে আমাদের দর্শকদের জানাই, ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেখানে বলা হচ্ছে বিএলওদের ওপর যেন কোনো রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠি। আরো একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং ব্যাক টু ব্যাক আপনাদের জানাচ্ছি শুধুমাত্র টিভি9 বাংলা। এই ব্রেকিং, বাংলায় এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন আরো কড়া। এই মুহূর্তে রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রিমা, একবার শ্রাবন্তীর সাথে বিষয়ে কথা বলি। আমাদের একেবারেই আমরা পরপর তিনটে বড় খবর আপনাদেরকে জানালাম, এক এক করে এর ডিটেলে শ্রাবন্তী সাহা আপনাদেরকে আরো জানাতে পারবেন। শ্রাবন্তী, প্রথম যে খবর, অর্থাৎ তৃণমূলের যে প্রতিনিধি দল, তাদেরকে ঠিক কি বার্তা দিতে চাইলো নির্বাচন কমিশন? দেখো, অনেকটা কড়া বার্তা, এবং কোথাও গিয়ে এটার ব্যাখ্যা এরকম দেওয়া হচ্ছে যে এসআইআর যখন শুরু হয়েছিল তারপর থেকে প্রায় শেষের পথে, অর্থাৎ 4ই ডিসেম্বর যদি শেষ দিন ধরা হয় ইনুমারেশন ফর্ম জমা দেবার, তাহলে এতদিন পর্যন্ত একটা বিষয়তেও নির্বাচন কমিশন মুখ খোলেনি। বহুবার আমরা দেখেছি যে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে আক্রমণ করা হয়েছে, সিইওকে আক্রমণ করা হয়েছে, কিন্তু কিছু বলা হয়নি। পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষভাবে একটি চিঠিতে সময় চাওয়া হয়, তারপর নির্বাচন কমিশন বলেন যে তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, এবং তারপর আজকের এই বৈঠকের পরে কমিশন সূত্রে যেটা খবর রয়েছে যে যথেষ্ট কড়া বার্তা দেওয়া হয়েছে তাদের। কোথায় কড়া বার্তা দেওয়া হয়েছে? 9 ডিসেম্বর পর্যন্ত যখন খসড়া তালিকা প্রকাশ করা হবে, তখন যাবতীয় বিএলওকে যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, ততদিন পর্যন্ত বিএলওকে যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। তুমি সঙ্গে থাকো শ্রাবন্তী, আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে শুভজিৎ। একদমই তাই শ্রাবন্তী, এক্ষেত্রে আরো একটা বিষয় আমাদের জানতে হবে যে আজকে এই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা কিন্তু বলেছিলেন যে কোনো প্রশ্নের 5টা প্রশ্নের নাকি সদুত্তর মেলেনি, কিন্তু এই যে আপডেটটা পাওয়া যাচ্ছে এটা সদুত্তর নয়, একেবারে সরাসরি কড়া বার্তা। তার কারণ রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার ভূমিকা কি থাকবে, তিনি কোন কোন বিষয়গুলো কড়া পর্যবেক্ষণে রাখবেন, সেটা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত? শুভজিৎ, আমরা যদি জেলাগুলোকে দেখি, 12টা জেলার কথা বলছে কমিশন। সেই 12টা জেলায় কারা রয়েছে? 12টা জেলার মধ্যে উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, একই সঙ্গে যেরকমটা আমরা জানতে পাচ্ছি যে হুগলি রয়েছে, হাওড়া রয়েছে। কেন এখানে দেওয়া হচ্ছে? তার কারণ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যেই এসেছে, এবং সেখানে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা করে অবজারভার কে নিয়োগ করে দিয়েছে কমিশন, এবং সেখানে কমিশন এই চিঠির সূত্রতে আমরা যদি দেখতে পাই, তাহলে একেবারে শুরুতেই উল্লেখ করছে যে
বিশেষভাবে নজর করে দেওয়া হচ্ছে বাংলাকে। তার কারণ বাংলাতে সীমান্তবর্তী এলাকা, আমরা যদি 12টা জেলা দেখি তাহলে দেখবো হচ্ছে প্রত্যেকটির মধ্যেই কিন্তু সীমান্ত রয়েছে এবং এই সীমান্ত নিয়ে বিশেষভাবে সচেতন রয়েছে কমিশন, কারণ অভিযোগ আছে সীমান্ত থেকে বহু অনুপ্রবেশকারী আসতে পারে। 2 হচ্ছে যে এই যে বিএলওরা এনুমারেশন ফর্ম জমা নিচ্ছেন তারপরেও কতখানি সঠিকভাবে যাচাই করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে এতদিন পর্যন্ত উঠেছিল। শ্রাবন্তী, তুমি একটু সঙ্গে থাকো, আমি আসছি, আবারও তোমার সঙ্গে কথা বলবো, আরো তথ্য জানবো তোমার থেকে। কিন্তু বিজেপি এই বিষয়টিকে কিভাবে দেখছে জানার চেষ্টা করবো। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, 3টে ব্যাক টু ব্যাক বড় খবর এসছে, যার প্রতিক্রিয়া আপনার থেকে চাইবো। প্রথমত যেটা জানা যাচ্ছে, তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো 9 ডিসেম্বরের আগে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, ডিজিপি, পুলিশ এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে যাতে কোনো রাজনৈতিক দল বিএলওদের উপর চাপ না দেয়, এবং স্পেশাল অবজারভার আসছে বঙ্গে। কিভাবে দেখছেন বিষয়টি? প্রত্যেকটি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। প্রথম কথা, যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে ভোট লুট করার ব্যবস্থা এই রাজ্যে বিগত দিনে মানুষ দেখেছে, সেই রাজ্যে নির্বাচন সংগঠিত করতে গেলে কি কি করা দরকার এই ব্যাপারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে বলেই আমি মনে করি। এসআইআর একটা সংবিধান বিধিসম্মত প্রক্রিয়া, তাকে বন্ধ করা, তাকে বিরোধ করা না পেরে সুপ্রিম কোর্টে যাওয়া, সেখানে যখন স্থগিতাদেশ পাওয়া গেল না, এখন রাজ্যের সরকারি কর্মচারীদের উপরে চাপ সৃষ্টি করা, ভয় দেখিয়ে, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অধীনস্থ বা তাদের সাথে যুক্ত কর্মচারীদেরকে দিয়ে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করা, বিভিন্ন ফেক এন্ট্রি ইত্যাদি করবার প্রচেষ্টা, এই সব কিছু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই যে 3টে সিদ্ধান্ত, বিএলওদের উপরে চাপ সৃষ্টি না করা, স্পেশাল অবজারভার নিয়োগ করা, কমিশনারদেরকে চিঠি দেওয়া, আমি স্বাগত জানাই এবং আশা করি রাজ্য প্রশাসন এটা উপলব্ধি করবে যে ওনারা যেভাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং ব্যাক টু ব্যাক এই 3টে সিদ্ধান্তের কথা তিনি বলছিলেন শঙ্করবাবু। 3টে নয়, 4টে। আরও একটা আপডেট এই মুহূর্তে আপনাদের দেব। বহুতলে বুথ নিয়ে তৃণমূল যে আপত্তি জানিয়েছিল, সেই আপত্তি উড়িয়ে দিয়েছে কমিশন। তাদের দাবিতে তারা অনার্স সিইওকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, অবিলম্বে আবাসন মানে অ্যাপার্টমেন্টগুলোর এবং বহুতলে নতুন ভোট কেন্দ্রের জন্য জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, শ্রাবন্তী শাহ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে এক্স্যাক্টলি কি সিদ্ধান্ত এসেছে সূত্র মারফত, আর কি জানা যাচ্ছে? শুভজিৎ, আমরা দেখেছি যে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের ডিজিটাইজেশনটা অনেকটা কম। এটার কারণ হচ্ছে অনেকে ফর্ম জমা দিচ্ছেন না। তার কারণ কলকাতা থেকে সব থেকে বেশি এই উঁচু বহুতল থাকে, কিন্তু বহুতল নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা আপত্তি ছিল। তাদের বক্তব্য, এটা কি ঘুঘুর বাসা, এখানে হঠাৎ করে কেন তৈরি হবে, এর আগে কখনো এরকম ভাবে কিছু হয়নি। এবারে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের মতো স্পষ্ট জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও বস্তি এলাকা, উঁচু বহুতল বাড়ি আর গেটেড কমপ্লেক্সে নতুন ভোট কেন্দ্র তৈরি করতে হবে এবং এটা কমিশনের নির্দেশ মেনেই করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে এমনই নির্দেশ দেওয়া হলো। এটাও নজিরবিহীন বলা যায়, তার কারণ এতদিন পর্যন্ত আলাদা করে স্মরণ করিয়ে দিতে হয়নি। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই কথা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে চিঠির শেষে লিখে দেওয়া হয়েছে রাজ্যের জেলা সমস্ত জেলা যত ডিইও আছেন তাদেরকে এই বিষয়টাকে স্পষ্ট করতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিককে, যাতে যত বহুতল আছে গোটা রাজ্য জুড়ে সেখানে যাতে এই নির্দেশ মানা হয় অক্ষরে অক্ষরে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ এবং যথেষ্টই কড়া আকারে এই নির্দেশ এসেছে। ব্যাক টু ব্যাক সেই খবর প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরেছি। লিমা, আরো একবার আমরা প্রত্যেকটা বলি। এক্স্যাক্টলি, আমি দর্শকদেরকে একদম ছোট করে সংক্ষেপে 4টে খবর ব্যাক টু ব্যাক বলে দিতে চাইবো। শেষ খবরটা যেটা শ্রাবন্তী বলছিল, বহুতলে বুথ নিয়ে যে তৃণমূলের আপত্তি, সেটা সম্পূর্ণ খারিজ হয়ে গেল। এবার প্রথম 3টে খবর আমরা সংক্ষেপে একবার দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাইবো। প্রথম যে খবরটা এসেছিল, তৃণমূলের যে প্রতিনিধি দল তাদেরকে উত্তর দেওয়া হয়েছে যাতে কোনোভাবে বিএলওদের উপর 9 ডিসেম্বরের আগে চাপ দেওয়া না হয়। দ্বিতীয় খবর যেটা এসেছিল, ডিজিপি এবং পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে কি বলা হয়েছে, কোন রাজনৈতিক দল যেন বিএলওদের উপর চাপ না দেয়। এবং তৃতীয়ত, স্পেশাল অবজারভার বঙ্গে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। ব্যাক টু ব্যাক 4টে খবর আপনাদের জন্য।